হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে 9ই মে, শুক্রবার, 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। আর কালকে তো দেখলে বাজার দোকান কিচ্ছু করতে পারিনি, অবস্থা খুব খারাপ। এই দেখ, জায়গাটা সব সময় ভর্তি থাকে। নেই, এদিকে ভাতটা করে বাজারে যাব, এসে রান্না বান্না করবে। আজকে যে এই গরমে কি হবে, আর বাইরের অবস্থাটা দেখো। এই সময় 10:30 বাজে, এত রোদ, এত পরিমাণে গরমে রোদ্দুর বেরিয়েছে, বাইরে যেতেই ভয় করছে। কিন্তু আজকে আর কোনো ফাঁকিবাজি করলে হবে না। কাল বৃহস্পতিবার ছিল, কালকেই বাজারটা গেলে ভালো হতো। কিন্তু এই যে বৃহস্পতিবারে পুজো আচ্চা থাকে, বৃহস্পতিবারে গেলে একটু কষ্টই হয়ে যায়। খুব কম আছে বৃহস্পতিবারে বাজারে, যে একা মানুষ তো কাজকর্ম সেরে উঠতে পারি না, জানো তো বন্ধুরা। কিন্তু আজকে না বাজারে গেলে এবার পেটের চাবি পড়ে যাবে। সমস্ত কিছু বাড়ন্ত দেখলে তো আলুর জায়গাটা দেখালাম। আমার আলুর জায়গাটা সবসময় ভর্তি থাকে, আর আমার ভর্তি জিনিস খুব ভালো লাগে। ওই জন্য মাসের প্রথমে মাস কাবাডি জিনিসপত্র তুলে নিই, জানো। ভর্তি জিনিস দেখতে আমার এত ভালো লাগে। যখন মাসের শেষ আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়, তখন যেন কেন জানি না মনটা খারাপ লাগে, জানো তো। ভর্তি জিনিস খুব পছন্দ করি আমি। ওই জন্য যতই নিজের শরীরে কষ্ট হোক, নিজের শরীরকে মানে সান্ত্বনা না দিয়ে, আর তোমাদের দাদা যেহেতু দোকান বাজারটাও ঠিকঠাক করতে পারে না, নিজেই বাজারটা গিয়ে করে আনি। করে এনে এক ফ্রিজ ভর্তি করে এক সপ্তাহে জিনিসপত্র রেখে দেবো, তাতে আমি নিজের মন থেকে খুব খুশি হই। এতে আমার রান্না করারও এনার্জি বাড়ে। আর যখন আমার মালপত্র কিছুই থাকে না, তখন না রান্না করতে ইচ্ছে করে না, না। আর এদিকে দেখো, ওদিকে ভাতটা করে চা করে দিলাম, বাজারে চলে এসেছি। এই যে টোটো করে যাচ্ছি, প্রচণ্ড রোদ্দুর, হেঁটে যাওয়ার ক্ষমতা নেই। আগে এসে কিন্তু মাছটা নিয়ে নিলাম কাকার কাছে। এই কাকার কাছেই আমি কাটাপোনা মাছ নিই। দুটো মাছ ছিল, দুটো মাছই নিয়ে নিলাম। 2 কেজি 100-150 ওজন হলো। আর এই দেখো বাজারে দাঁড়িয়ে আছি আমি। এখান দিয়ে বড় বড় দেখে বেশ কিছু কেজি আলু নিয়ে নিলাম। আর এখন চলে এসেছি বাড়িতে, মাছগুলো ঢেলে রাখছি, জানো। ঝোল করতে হবে মাছের, কারণ শুধু ভাতটা হয়ে পড়ে আছে, আর রান্না বান্না কিচ্ছুই হয়নি। হবে কি করে, জিনিসপত্র তো বাড়ন্ত, এরকম আমার হয় না। মানে ওই জন্য না নিজের শরীরকেও প্রাধান্য দিই না, যতটা পারি কাজকর্ম ঘাড়ে ঘাড়ে করে নিই। কালকে কি যে মাথায় চাপলো, বাজারটাও গেলাম আর আজকে খুব কষ্ট হয়ে যাচ্ছে। চলো, ওদিকে তেল বসিয়ে দিয়েছি, এদিকে মাছে ভালো করে নুন হলুদ মাখালাম। মাখাতে মাখাতে তেলটাও গরম হয়ে গেল। এবার 4 পিস মাছ প্রথমে আগে ছেড়ে দিলাম। চলো আলু পটল দিয়ে ঝোল করব। মাছটা ভেজে তুলে নিয়েছি, পটলটা ভেজে তুলে নিয়েছি। সমস্ত কিছু তো দেখার জন্য সম্ভব না, কারণ হচ্ছে অনেকটা বেলা করে ফেলেছি, জানো তো। সবাইকে এক এক করে খেতে দিতে হবে। বাড়িতে দুটো বয়স্ক লোকও আছে। চলো এদিকে খাওয়া দাওয়া করতে হবে। আর আমার বাবার এক হয়েছে, জানো, এই গরম পড়লো কি পড়লো না, একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। মানে দুপুরে ভাতটা, সকালে মুড়ির তরকারি করে দিই, মুড়িটা খায়, দুপুরে একদম খেতে পাচ্ছে না। জোর জবরদস্তি করেও কোনো লাভ হয়ে উঠছে না। হয়তো বয়স হলে না মানুষের সেই, যাকে বলে, এখন ধরো আমি বাজার করে এনে আবার রান্না বান্না করছি, এই 20 বছর পরে কি আমার শরীরটা এরকম থাকবে? নিশ্চয়ই থাকবে না। ওরকম বয়স অনুপাতে সব কিছু। চলো তাহলে এদিকে রান্না বান্নাগুলো শেষ করতে থাকি। মানে একটাই তরকারি হচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর এত জল টান্না হচ্ছে না, গরমকাল পড়ে গেছে, জল খেয়ে খেয়ে যেন কি অবস্থা, মনে হচ্ছে 1 কলসি জল খেয়ে নেব। ওদিকে তরকারিটা বসিয়ে এসছে, আলু পটল দিয়ে মাছ দিয়ে তরকারি। আর এদিকে কি বলো তো, এদিকে ফলটা কেটে নিচ্ছি, কারণ যখন কাটতেই হবে, ওদিকে তরকারিটা হতে হতে ফলটা কাটা হয়ে যাবে। বলি না, আমি কোনো কাজ ফেলে রাখা একদম পছন্দ করি না, কাজটা যতটা পারি ঘাড়ে মুড়ে করে নিই।
চলো এখানে আমাদের 4 জনে মানে স্বামী স্ত্রী 2টো বাচ্চা আমার বাবা সবার ফলগুলো কেটে নিচ্ছি। আর তোমরা বলতে পারো দিদিভাই তোমার শ্বশুরমশাই তোমার শ্বশুরমশাই কোনো ফল খেতে পারেন না, মানে প্রথম থেকেই খায় না। আর আমার দেওর শুধু কাঁঠালি কলা ছাড়া খাবে না, তাহলে বলো না কেটে দেওয়ার কী আছে আমার? যখন একসঙ্গে সংসার আছে সবার জন্য রান্না বান্না করছি, তখন পুরো ফল না কেটে দেওয়ার আমার কী আছে? কিন্তু সবাই তো সমান নয় বা সবাই সব ফল খায়ও না। ওই যে কারণটা তোমাদের জানিয়ে দিলাম। চলো এদিকে কাটাকুটিটা কমপ্লিট করে গুছিয়ে একদম বসে পড়েছি। ওদিকে ঝোলটাও ফুটে একদম ঝোলটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে, এদিকে ফল কাটা হয়ে যাবে, খাওয়া দাওয়াটা করে নেবো। চলো, আর ভাগ্যিস ফলটা কেটেছিলাম, নাহলে বাবার খাওয়া হতো না, জানো তো। ভাত দেখে বাবা বলে একদম খাবো না, খুব খারাপ লাগছিল, তখন বললো একটু ফল দে আমায়, ফল খাচ্ছি। মানে কী অবস্থা বললাম না, বয়স হলে মানুষের যে কার কী হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। চলো এদিকে ফলগুলো কাটতে থাকি, সাথে থাকো। কি বাইরে তো প্রচুর রোদ্দুর ছিল, কিন্তু ঠাকুর সহায়। মাথার ওপরে যদি ঠাকুরের আশীর্বাদ থাকে তাহলে সমস্ত কাজে এমনি সফল পাওয়া যায়, জানো তো। এদিকে দেখো ভাত মানে ঝোল কমপ্লিট, ছেলেদের ভাত মেখে খেতে দিচ্ছি। আর ওদিকে বাবাকে লক্ষ্য করলে ফলার করছে, বললাম না একদম ভাত খেতে পারছে না, এত পরিমাণে গরম পড়েছে। আর এদিকে ভাত খাওয়া কমপ্লিট, আর এখানে একটু ফল খেয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা এসেছি ছাদে, জানো প্রচণ্ড গরম, এত খাটুনি হলো, ভাবলাম দুপুরে একটু রেস্ট নেবো, একটু আধ ঘন্টা শুলে না শরীরটা ভালো লাগে। এত গরম মানে যেন রোদ্দুর যেন ঘরের ভেতর ঢুকে যাচ্ছে, জানো। কী আর করা যাবে, শোয়া হলো না। 5টা থেকে এসে ছাদে বসে আছি, 1-1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে। নিচে যাব, টিফিন বানাতে হবে, চা করব, রান্নাঘর অপরিষ্কার পরিষ্কার করব, অনেক কাজ আছে। সাথে থাকো, নিচে যাই। আর একটু ছাদে থাকলে ভালো হতো, বেশ হাওয়াটা লাগছিল, কিন্তু কিছু করার নেই, রান্নাঘরের অবস্থা খুব খারাপ। অন্যদিন পুরো সুন্দরভাবে গ্যাসটাও মোছা থাকে, জায়গাটা পরিপাটি থাকে, কিন্তু ওই যে বেলাতে রান্না করলে এরকমই অবস্থা। আমার তো হয়, কার কী হয় জানি না। উটোপাটি করে ধরো এসছি বাজার নিয়ে, 1:30টা প্রায় বাজে, তারপর মাছ ধোয়া কাটাকুটি করা বাজার তোলা। আজকে হ্যাঁ একটু খাটুনিটা হয়ে গেছে। তাও ভেবেছিলাম দুপুরে হয়তো একটু ঘুমটা হবে, কিন্তু তা তো আর হলো না। এত গরম যে ঘুম ত্যাগ করতে হলো, জানো। যেন দেয়াল ফুটেছে, টিনের ঘর যেমন হয় এমন রোদ্দুর ঢুকে যাচ্ছে, কি পরিমাণ শরীর খারাপ করছে। চলো এদিকে যে কটা বাসনপত্র বেরিয়েছে ঘষা মাজা করে নিই। অনেকগুলোই বেরিয়েছে, কারণ সব ছুটি ছিল, ছুটির দিন দেখবে মানুষের কাজকর্মটাও বেশি থাকে। আমাদের তো আর ছুটি নেই, আর যাদের ছুটি থাকে তারা এটা ওটা এটা করে খাওয়াবে, ওটা করে খাওয়াবে, কারণ যখন ছুটি থাকে না তখন তাদের যা হোক করে খেয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়, বলো না। আর এদিকে বড় ছেলে টিফিনটা দিয়ে দিলাম, ছোট ছেলেকেও দিয়ে দেবো, মানে এখন ছাড়াচ্ছি, টিফিনটা দিয়ে দিলাম। এবার ছোটোটাকে দিলেই হয়ে যাবে। আর এত দুষ্ট হচ্ছে, আমি যতটা পারি নিজেকে উজাড় করে দেয় কাজকর্ম করার চেষ্টা করি। এর মাসুল কী বলো তো, কোমরে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, কিন্তু কিছু করার নেই। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের রান্নাবান্না তো, মানে এত কষ্ট করে, তোমাদের বলার উদ্দেশ্য এত কষ্ট করে কাজকর্ম করি তো, ছেলেরা খাবো না খাবো না মানে মাথা খারাপ করে দেবে এক কথায় যাকে বলে। এখনকার বাচ্চারা বলি না কোনো কিছুতে যেন সন্তুষ্ট নয়, তাদের আবদার দিন দিন বেড়ে যাচ্ছে। বলি না এটা হয়েছে আমাদের মতো কিছু বাবা মায়ের জন্য। সন্তানরা বায়না করছে, কান্নাকাটি করবে, জেদ করবে ভেবে দিয়ে দিই, কিন্তু এটা উচিত না, জানো তো। হ্যাঁ আমার সন্তানরা এরম করে, কিন্তু আমি একজন ভুক্তভোগী হয়েই বলছি। রাত্রে চলে এসেছি রান্না করতে, এখানে এঁচোড় আলুটাকে কুকারেই কষে নিচ্ছি, ভালো লাগছে না জানো তো, এত গরম।
রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছেই করছে না। আর রাতে ওদের ডিম সেদ্ধ করে রেখেছিলাম একবারে, মানে বিকেলবেলা ছেলেদের দিয়েছি, ওই একবারেই করে রাখলাম, বারবার তো করাও সম্ভব না, গ্যাসও পুড়বে। চলো এদিকে ভালো করে কষিয়ে বসিয়ে দিলাম, দুটো কি দেড়খানার মতো সিটি মারলেই হয়ে যাবে, তারপর রুটিটা করলে হয়ে যাবে। বলো না, কাজের কি শেষ আছে? লোক বেশি থাকলে কাজ বেশি হবেই, কিছু করার নেই, বুঝলে বন্ধুরা। এদিকে আটা মাখবো বলে তৈরি করছে, একবারে নুন দিয়ে দিলাম আটায়, জল দিয়ে। চলো আটাটা মেখে নিই ভালো করে। আর কিছুদিন যাবো ওদের রুটিটা শক্ত, ও মাকার গাফিলতি, নাহলে জলটা কম পড়ছে। সবসময় তো দেখো একটা মানুষ রান্না করলেও যে সেই রান্নাটা নিখুঁত হবে তা তো না, দেখবে রোজের রান্না, একই হাতের রান্না কিন্তু একরকম হয় না, কি আর করা যাবে। চলো রুটিটা করে নিই, ভালো লাগছে না, এমনি কোনো প্রবলেম হচ্ছে না, গরম করছে প্রচণ্ড, দুপুরে যে শুইনি তার জন্য শরীর ক্লান্ত, কিচ্ছু নেই, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, এত পরিমাণে গরম হচ্ছে যে চিন্তা করার কিছু নেই। এই তো আর একটা মাসই থাকবে, বলো, মানুষের এক কথায় যাকে বলে কালঘাম ছুটিয়ে দেবে। আর আমাদের মতো ঘরে পাকাটাই হচ্ছে সম্বল, বলো না। ইচ্ছে করলেই তো একলাপে এসি কিনে লাগিয়ে দেওয়া যায় না, আমরা কষ্টটা করতে পারি, কিছু করার নেই, কষ্ট করতে হবে। তোমার যদি, মানে আমার তো আর ক্ষমতা নেই বললেই এসি লাগিয়ে দেবো। চলো সব কথা বাদ দাও, চলো রুটিটা করি, করে ছেলেদের খেতে দিতে হবে। আর আজকে ভাবছি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো, তাড়াতাড়ি আর কোথায়, কমপ্লিট করতে উঠতে উঠতে এই 11:15-20 বেজে যাবে। বড় ছেলেটা তো পড়েই আসে প্রায় 10টার সময়, আর ছেলেকে বাদ দিয়ে কী করে খাওয়া দাওয়া করি বলো তো। চলো ভালো করে মানে রুটিটা করে নিই, করে এক এক করে সব খেতে দিয়ে দেবো, মানে রাতের মধ্যে ছুটি, ছুটি কি আর হয়, ভাগেই রাত্রিটা ছিল। আমার শাশুড়ি মা বলতো যে রাত্রিটা ছিল বলে রোকে, না হলে রাত্রেও দেখতে বৌমা সারাদিনের মতো কাজ করে যেতে হতো। হ্যাঁ, কথাটা কিন্তু সত্যিকারের কথাই। চলো এদিকে আটাটা মেখে রুটিটা সেঁকতে থাকি, সাথে থাকো। এদিকে দেখো কুকারে কিন্তু এঁচোড়ের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, চাটুটা বসিয়ে দিলাম। রুটিটা করলে ছুটি বন্ধুরা, আর পাচ্ছি না, ছুটি হবে না, খেতে দিতে হবে, এটো মুছে কাজ তো রয়েছে, তা হলেও চলো অন্যদিন তো মানে একটু ঘুমোনো হয় আধ ঘন্টা হলো, আজকে কী পেলো তো এত পরিমাণে গরম। আর দোতলার ওপরেই তো ছাদ, একতলাটা ঠান্ডা, কিন্তু একতলা একটা ঘরে আমার অসুস্থ শ্বশুর মশাই থাকে, আর একটা ঘরে ছেলে পড়াশোনা করে, মানে শোয়ার কোনো জায়গা নেই। আর এত গরম করছে এই ঘরটা, যেন দেয়াল ফুটে রোদ বেরিয়ে আসছে। মানে আমরা কি সন্তুষ্ট তা বলো না, এখন রোদ উঠছে আলাদা, আমরা ভাবছি কখন বৃষ্টি পড়বে, যখন বৃষ্টি আসবে তখন ভাববো কখন রোদ দূর হবে, যখন শীত করবে তখন ভাববো একটু গরম পড়লে ভালো হয়, যখন গরম পড়বে তখন ভাববো একটু শীত হলে ভালো হয়। মানে মানুষ কিন্তু আমরা কোনো কিছুতে সন্তুষ্ট নয়, যখন যা পাই তখন মনে এর থেকে বেটার পেলে ভালো হতো, কিন্তু যে নিজে যেটুকু পায় সেইটুকু নিয়ে সন্তুষ্ট হয়ে থাকা ভালো, জানো তো বন্ধুরা। চলো রুটিটা মানে কমপ্লিট করে, ওদিকে তো তরকারি করা আছে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না, আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকে সুস্থ থেকো, আর মন প্রাণ দিয়ে চাই তোমরা ভালো আর সুস্থ থাকো, কারণ তোমরা হচ্ছে আমার মানে ফ্যামিলি মেম্বার, আমার বন্ধু, আমার একান্ত আপনজন। তাহলে ব্লগটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।